নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গোলাপ নিয়ে সম্প্রতি আমি একটা সিরিজ শুরু করেছি এবং এই সিরিজের প্রত্যেকটি ভিডিওতে একটি করে গোলাপ নিয়ে আলোচনা করব, এই কথা আপনাদের দিয়েছিলাম। এবং মূলত আমি সেই সমস্ত গোলাপ নিয়েই আলোচনা করতে চাই যে গোলাপ আমি নিজে পরিচর্যা করে আসছি, আমার কাছে আছে। সেই সমস্ত গোলাপের ভালো দিক এবং খারাপ দিক দুটোই আপনাদের সামনে তুলে ধরব। আজ চতুর্থ পর্ব। আজ যে গোলাপটি নিয়ে আলোচনা করব সে গোলাপটি সম্পর্কে কোনো তথ্য আমার কাছে নেই, গোলাপটির নামও আমি জানি না। শুধুমাত্র আমি আমার বর্ণনার মধ্য দিয়ে গোলাপটির সৌন্দর্য আপনাদের কাছে পৌঁছে দিতে চাই এবং অবশ্যই কিছু ক্লিপিংস আপনাদের জন্য রাখা থাকবে, যেটা দেখে আপনারা চিনতে পারবেন যখন আপনারা লোকাল নার্সারিতে যাবেন এবং গোলাপের খোঁজ করবেন, তখন এই ক্লিপিংসগুলোই আশা করছি আপনাকে সাহায্য করবে গোলাপটি খুঁজে পেতে। কাজেই ভালো মতো ক্লিপিংসগুলো খেয়াল করবেন এবং ভিডিওটা আমি আপনাদের সকলকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে, কারণ বেশ কিছু ক্লিপিংস থাকবে এবং আমার মনে হয় যদি ক্লিপিংসগুলো আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে এই গোলাপটা খুঁজে পেতে আপনাদের খুব একটা সমস্যা হবে না। মূল বিষয়ে প্রবেশ করি। এই গোলাপটি আমি প্রথম দেখি 2019 সালে, বা বোধহয় তার এক বছর আগে, না 2019 সালেই প্রথম গোলাপটির সঙ্গে আমার পরিচয় হয়। আমি তখন খুব ঘন ঘন প্রায় প্রত্যেক সপ্তাহে গ্যালেপ স্ট্রিট মার্কেটে যেতাম এবং সেখানে একজন ভদ্রলোক বসতেন এবং তার ছেলে বসতেন, আমার নামটি মনে নেই। তো তাঁরা শুধু গোলাপ আনতেন ছোট্ট ছোট্ট প্লাস্টিকের গ্রো ব্যাগে, ধানের তুষের মধ্যে একেবারে ছোট ছোট চারা, প্রত্যেকটি গাছের সঙ্গে নাম থাকতো এবং অত্যন্ত ভালো মানের গাছ আনতেন। এখন আর ওনারা বসেন না, দুর্ভাগ্য সেটা। তো সেখান থেকে আমি গোলাপটি সংগ্রহ করি, গোলাপটি আমি নিয়ে আসি, রিপোর্ট করি। তখন গোলাপ সম্পর্কে আমার ধারণা খুব কম ছিল। ইনফ্যাক্ট গোলাপ নিয়ে এই যে এত চর্চা তখন আমি করতাম না। খুব একটা যে গোলাপ পছন্দ করতাম সেই সময় তাও আমি খুব সৎভাবে বলতে পারবো না। তো যাই হোক, আমার সাদা সুগন্ধি গোলাপের প্রতি আকর্ষণ ছিল বলে আমি ওটা সংগ্রহ করি, নিয়ে আসি, রিপোর্ট করি। একটি ফুল দেওয়ার পর গাছটি মারা যায়। তো সেই ফুলটি যখন ফোটে তার এত অপূর্ব গন্ধ, সেটা কল্পনার বাইরে, এবং প্রচুর পাপড়ি, খুব সুন্দর দেখতে, একদম অন্য রকমের গড়ন, হাইব্রিডটির মতো নয়। পুরনো নয়সেট রোজ বা নয়সেট ব্লাশ যে সমস্ত গোলাপ আছে সেই সমস্ত গোলাপের মতো একেবারে ওল্ড রোজ স্ট্রাকচার ফুলের, এবং গন্ধখানা তো একেবারে মনকে আমোদিত করে তোলে। তো সেই জন্য আমি গাছটিকে খুব যত্ন করে পরিচর্যা করি এবং একটি ফুল হওয়ার পর গাছটি মারা যায়। তারপর আমি আবার খোঁজ করতে শুরু করি। পরের বছর আমাদের এখানে লোকাল নার্সারিতে পেয়ে যাই, নিয়ে আসি, পরিচর্যা করি, গাছটি আবার মারা যায়। তারপর আবার গাছটি নিয়ে আসি, পরিচর্যা করি, গাছটি আবার মারা যায়। তারপর আবার গাছটি নিয়ে আসি, পরিচর্যা করি, গাছটি বেশ বড় হয় এবং তারপরে ঠিক শীতের শুরুতে পুরো ডাইব্যাক হয়ে মারা যায়। তারপর আমি আবার গাছটি নিয়ে আসি গত বছর এবং শীতের শুরুর দিকে গাছটি সংগ্রহ করি, পরিচর্যা করি এবং তারপর গাছটি ভালো মতো বড় হয়ে ওঠে। এবারে টুকটাক ভালো ফুল দিচ্ছে। আমি প্রত্যাশা করব আমি যেভাবে পরিচর্যা করছি সেই পরিচর্যা পেয়ে গাছটি আগামী কয়েক বছরে আরও ভালো করে ফুল দেবে। দেখা যাক কী হয়। তো কীভাবে পরিচর্যা করলাম এবং এই গাছটি পরিচর্যা করার জন্য কোন কোন বিষয় আপনি মাথায় রাখবেন সেই সব নিয়ে কথা বলবো। প্রথমত বলে রাখি, এই গাছটি অত্যন্ত থর্নি, মানে কাঁটাযুক্ত, প্রচুর পরিমাণে কাঁটা, এবং সেই কাঁটাগুলো কিন্তু বড় কাঁটা নয়, ছোট ছোট কাঁটা, এবং ডালপালা ভরে কাঁটা থাকে। মানে আপনি যদি কখনো গাছটির কোনো ডালকে ধরেন তো আপনি খুব সহজে হাত ছাড়িয়ে নিতে পারবেন না, খুব ছোট ছোট কাঁটায় ভর্তি একদম, মানে এক্সট্রিমলি থর্নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই গাছের পাতা যখন বেরিয়ে আসে প্রথম, সেটা একেবারে হালকা সবুজ রঙের পাতা হয় এবং আস্তে আস্তে যত পরিণত হয় তখন গাঢ় সবুজ রং নিতে আরম্ভ করে। প্রসঙ্গত বলে রাখি, আমি এবছর আরও একটা গোলাপ সংগ্রহ করেছি, কারণ আমার এত পছন্দের গোলাপ। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, এই প্রথম যে পাতাগুলো বেরিয়ে আসছে একেবারে উপর দিকে, সেগুলো কিন্তু একেবারে হালকা সবুজ, এবং যত ম্যাচিওর্ড হবে, পরিণত হবে পাতাগুলো, ততই দেখুন পাতাগুলো ঘন নীলচে সবুজ রং নিতে শুরু করবে। এবং দেখতে পাচ্ছেন কাঁটা কত, খুব বড় কাঁটা কিন্তু নয়, ছোট কাঁটা, এবং সেটা গাছ ভর্তি, একেবারে খুব ঘন সংবদ্ধ কাঁটা, এবং খুব সোজা সোজা, মাথাগুলো বাঁকানো নয় কাঁটার, এবং 5 পাতা তো দেখতেই পাচ্ছেন পুরো গাছে।
এটা গ্রাফটেড পাওয়া যায়। আমি কাটিং থেকে কখনো বড় করার চেষ্টা করিনি। আমার কাছে যে গাছটি আছে 1 বছরই প্রায় অনেক বড় হয়ে গেছে। তো সেই গাছটি আরেকটু ম্যাচিওর্ড হলে, আরও কয়েক বছর যদি আমি বাঁচাতে পারি, তাহলে অবশ্যই আমি সেখান থেকে কাটিং থেকে বড় করার চেষ্টা করব এবং দেখি যদি কাটিং থেকে গাছটা করা যায়, তার পারফরমেন্স কেমন হবে সে সম্পর্কেও পরে আলোচনা করা যাবে যদি আমি সফল হই। এইগুলো একটু মাথায় রাখবেন গাছের গড়ন সম্পর্কে। এবং এই গাছের যে সবচেয়ে বড় সমস্যা, যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এই গাছে জলের ব্যবহার। এটা একটা সাংঘাতিক বিষয়। আমার যে গাছটি বেঁচে গেল এবং এই যে গাছটি এত ভালো পারফর্ম করছে এখনও পর্যন্ত, এবছর যেটা কিনলাম, তার একটাই কারণ, আমি কিন্তু আরও ওয়াটার ব্যবহার করি। একেবারে স্ট্রিক্টলি আমি আরও ওয়াটার ব্যবহার করি। খুব কম দিন এমন হয়েছে যখন আমি আরও ওয়াটার ব্যবহার করিনি, কিন্তু তখনও আমি আমাদের যে ফিল্টার আছে, যেটা আরও সিস্টেমের নয়, আমি আলাদা করে জল নিয়ে আসি গোলাপের জন্য। তো সেই নর্মাল যে ফিল্টার আছে সেই ফিল্টারের জল আমি ব্যবহার করেছি যখন আমি আরও ওয়াটার ব্যবহার করতে পারিনি। আর বর্ষার সময় তো বৃষ্টির জল পেয়েছে, কিন্তু তাছাড়া আমার মনে পড়ে না একদিনের জন্য আমি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ব্যবহার করেছি এই গাছে, এবং তাতেই কিন্তু আসল ম্যাজিক ধরা পড়ে গেছে। মানে জলের ব্যবহারটা যদি আপনি পরিবর্তন করতে পারেন, যদি আপনি আরও ওয়াটার ব্যবহার করতে পারেন, অর্থাৎ লো টিডিএস সমৃদ্ধ জল যদি আপনি ব্যবহার করতে পারেন, বা একটু পিএইচের দিক থেকে অ্যাসিডিক জল যদি ব্যবহার করতে পারেন, তাহলেই কিন্তু এই গাছ খুব ভালো থাকবে। কারণ আমি এটা দেখলাম এর আগে, মানে শেষ যে গাছটি আমি করলাম এবং ভালো মতো বড় করতে পেরেছি, এখনও পর্যন্ত প্রচুর ডালপালা আসছে, সেই গাছটি ভালো করে বড় হয়ে ওঠার একটাই আমার কারণ বলে মনে হয়েছে, সেটা হচ্ছে জলের ব্যবহারের পরিবর্তন। এই গাছটি কীভাবে প্রুনিং করবেন সেটা নিয়ে আমার একটা ডিটেল ভিডিও ক্লিপিং আছে, সেটা আমি এই ভিডিওতে দেখাবো না। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে এই গাছটির প্রুনিং আপনারা কী করে করবেন সেটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে সেটা আমার মনে হয় না এখন খুব একটা প্রাসঙ্গিক হবে, এবং এখন যদি আমি সেটা শেয়ার করি আপনারা হয়তো অনেকেই ভুলে যেতে পারেন। আমি সেটা শেয়ার করব পরের বছর নির্দিষ্ট সময়, চিন্তা করবেন না, ক্লিপিংস আমার কাছে আছে। তো আমি এই গাছটি যেহেতু এবারে সাফল্যের সঙ্গে পরিচর্যা করতে পেরেছি, সেজন্য চেষ্টা করছি যতদূর সম্ভব ডকুমেন্টেশন যদি করে রাখা যায়। তো সেই জন্যই আমি প্রুনিংটা একদম থারলি করে রেখেছি, ভিডিও ক্লিপিংসে ধরা আছে। আমি পরের বছর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চেষ্টা করুন এই গাছটি সংগ্রহ করে নিতে। আপনারা গ্যারেজ স্ট্রিট মার্কেটে গেলে যদি খোঁজ করেন নিশ্চয়ই পেয়ে যাবেন, কারণ আমি গ্যারেজ স্ট্রিট মার্কেট থেকেই মূলত পেয়েছি। তবে গত বছরের গাছটা আমি আমার লোকাল নার্সারি থেকে পেয়েছিলাম, এবং পাটুলি থেকে আমি আরেকটা গাছ সংগ্রহ করেছিলাম, সেটা হচ্ছে গত বছরের আগের বছর, যেটা আমি বাঁচাতে পারিনি। আর এই গাছটিও আমি আমার লোকাল নার্সারি থেকে সংগ্রহ করেছি। এতদিনে একটাই এসেছিল এবং তারপরে আমি বহুবার খোঁজ করেছি, গাছটার আসেনি। খুব কম আসে এই গাছটি, কারণ এই গাছটা খুব একটা বোধহয় অ্যাপ্রিসিয়েটেড নয়, কারণ এই গাছের ফুলের গঠনটা এমনই অসংলগ্ন, এমনই এবড়ো খেবড়ো, যে তথাকথিত কনভেনশনাল গোলাপের সঙ্গে এর কোনো তুলনাই হয় না, মানে কোনো যোগাযোগ নেই। কিন্তু এর এমন একটি মাধুর্য আছে এবং গন্ধখানা যে এত অপূর্ব, মানে সেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে অদ্ভুত মিষ্টি গন্ধ এবং এত চড়া গন্ধ, আপনি গাছটির থেকে 2 ফুট দূরত্বে দাঁড়িয়ে থাকলেও কিন্তু গন্ধটা পাবেন। মানে এমন অপূর্ব মিষ্টি গন্ধ আমি খুব কম গোলাপে দেখেছি। প্রত্যেক গোলাপেরই কিন্তু আলাদা একটা গন্ধের মাধুর্য থাকে, কিন্তু এই গোলাপের গন্ধটা এমন মিষ্টি এবং একটা যেন অন্য কোনো জগতে আপনাকে নিয়ে যাবে। তো সেইটা আমার কাছে ভীষণভাবে আকর্ষণ করে। তো এবং আমি সেই বিষয়টির প্রতি আকর্ষণ বোধ করেই গাছটি সংগ্রহ করি। যদিও গাছটি আমি সচেতনভাবে সংগ্রহ করিনি, গাছটি সম্পর্কে ভালোবাসা ওই গোলাপ যিনি নিয়ে আসতেন, যাকে আমি গোলাপ দাদু বলি, সেই গোলাপ দাদুই তৈরি করেছিলেন এবং তার ছেলে, দুজনের মধ্যে কেউই এখন আর হাটে বসেন এবং যোগাযোগ নেই তাদের সঙ্গে। তো সেই জন্য ভালো গোলাপ, একেবারে চারা ছোট গোলাপ সংগ্রহ করাটা খুব মুশকিল হয়ে গেছে এখন। অনলাইনে গোলাপ আনাতে হয় এবং সেই গোলাপকেই পরিচর্যা করে তাকে বড় করতে হয়, এবং সেটা খুব কষ্টসাধ্য, অন্তত আমাদের ক্লাইমেটে। যাই হোক, সেটা তো অন্য প্রসঙ্গ, সে বিষয়ে পরে কখনো আলোচনা করা যাবে এই অ্যাডভার্স সিচুয়েশনসগুলো নিয়ে। তো যে বিষয়ে কথা বলছিলাম, যে এই গোলাপ যদি আপনি সংগ্রহ করেন তাহলে কিন্তু এই পাতা কাঁটা এই বিষয়টা খেয়াল রাখবেন, এবং যখন আপনি পরিচর্যা করতে শুরু করবেন তখন ফ্রম দ্য ডে 1 চেষ্টা করবেন আরও ওয়াটার ব্যবহার করতে। না হলে কিন্তু এই গাছে সবচেয়ে বড় যে সমস্যা হবে সেটা হচ্ছে ডাইব্যাক। এই গাছে প্রচণ্ড ডাইব্যাক হয়। ইনফ্যাক্ট এই গাছে এখন একটা ডালে ডাইব্যাক হয়েছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু মজার কথা হচ্ছে, আপনি যদি ঠিকঠাক পরিচর্যা করেন তাহলে ডাইব্যাক থেকে গাছ খুব দ্রুত ফিরেও আসবে। এবং সৌভাগ্যের বিষয়,
আমি যে গাছটি গত 1 বছর ধরে পরিচর্যা করছি তাতে কিন্তু একটিও ডাইব্যাক হয়নি। খুব কম ডাইব্যাক হয়েছে টুকটাক বর্ষাকালে, ওই যে ডালগুলোতে ফুল এসছে সেই ডালগুলো থেকে ফুলটা ভেঙে নেওয়ার পর সেটা যখন আরেকটা পর্বের সঙ্গে যেখানে গিয়ে যুক্ত হয়েছে সেইটুকু অংশতে ডাইব্যাক এসেছিল। তো তাতে খুব একটা কিছু সমস্যা হয়নি, আমি ডালগুলো কেটে দিয়েছি, গাছ ভালো আছে। আমি এবছর প্রুনিং করার সময় ভেবেছিলাম হয়তো ডাইব্যাক আসবে প্রুনিং করার পর, কারণ গত বছরের যে গাছটি ছিল, মানে গত বছরের আগের বছরে যে গাছটি এনেছিলাম সেই গাছটি যখন গত বছর প্রুনিং করেছিলাম তাতে কিন্তু প্রুনিং করার পর ডাইব্যাকে গাছটি পুরো নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু এই গাছে হয়নি। তো আমার মনে হয় সবটাই সম্ভব হয়েছে গাছটিতে, যেহেতু আমি শুধুমাত্র আরও ওয়াটার ব্যবহার করেছি। আরও একটা বিষয় বলতে চাই, আমি কিন্তু সিন্ডারে গাছটি পরিচর্যা করিনি। সিন্ডারে আমি কোনো গাছেরই পরিচর্যা এখন আর করি না, তবে গত বছরের আগের বছর যে গাছটি আমি পরিচর্যা করেছিলাম তাকে আমি সিন্ডারে পরিচর্যা করেছিলাম। ফলত হতে পারে সিন্ডারে পরিচর্যা করার জন্য হয়তো গাছে কিছু সমস্যা ছিল বা হয়েছিল। এবং গত বছরের গাছটি আমি একদম সম্প্রতি আমি একটি গোলাপের মাটির মিশ্রণ নিয়ে আলোচনা করেছি, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন, আপনাদের আশা করি উপকার হবে। সেই মিশ্রণটি ব্যবহার করে গাছটিকে পরিচর্যা করি এবং বর্ষার শেষের দিকে আমি গাছটিকে একেবারে শিকড় সহ তুলে নিয়ে, গাছটি মাটিটা চেপে গিয়ে অনেকটা নিচের দিকে বসে গেছিলো, তো নিচের দিকে মাটি দিয়ে গাছটি আবার রিপোর্ট করে দিই। আর কিচ্ছু করিনি, রুট প্রুনিং করিনি, কিচ্ছু করিনি, কারণ আমার রুট প্রুনিং করতে সাহসে কুলোয়নি। যদি গাছটা মারা যায়, যদি আমি আবার হারিয়ে ফেলি, তো সেই জন্য জাস্ট বার করে নিয়ে এই ধরুন নভেম্বরের শুরুর দিকে বা অক্টোবরের শেষের দিকে জাস্ট আমি গাছটাকে বার করে নিয়ে মাটি দিয়ে আবার গাছটা বসিয়ে দিই। তো তাতেই মোটামুটি গাছটা খুব ভালো আছে, কোনো ডাইব্যাক নেই। এবং আমি খুব কম রাসায়নিক সার ব্যবহার করেছি, মানে সারা বছরে ধরুন 2 থেকে 3 বার আমি এনপিকে ব্যবহার করেছি, আমার সাহস হয়নি। আমি শুধুমাত্র জৈব সার ব্যবহার করেছি, তাতেই গাছটি ভালো আছে। এবং আমি সিদ্ধান্ত নিয়েছি গাছটি যদি ভালো থাকে তাহলে আমি জৈব সারেই গাছটির পরিচর্যা করব, এবং এই গাছটিরও পরিচর্যা আমি জৈব সারেই করব, তাতেই গাছটি আশা করছি ভালো থাকবে। এই গাছটি এক একটা ফ্লাশে ফ্লাওয়ার আনে, মানে একটা ফ্লাশ অফ ফ্লাওয়ার্স আসবে, আবার গাছটা একটু থমকে যাবে, আপনি ডেড হেড করবেন, আবার দেখবেন নতুন ডালপালা বেরোচ্ছে। এবং অত্যন্ত ভিগোরাস গাছ, যদি আপনি ঠিকঠাক গাছটিকে পরিচর্যা করতে পারেন গাছটা অত্যন্ত ভিগোরাসলি বেড়ে উঠবে এবং অত্যন্ত হিট টলারেন্ট। আমি একেবারে খোলা আকাশের তলায় গাছটি পরিচর্যা করেছি, তাতেই কিন্তু গাছটি খুব ভালো ছিল এবং বর্ষার জলও ভালো মতো নিতে পারে, কোনো সমস্যা হয় না। এবং অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন কোনোভাবেই জল না জমে, সেটা অন্যান্য গোলাপের জন্যই অ্যাপ্লিকেবল এবং এই গোলাপও কিন্তু তার ব্যতিক্রম নয়। কাজে অবশ্যই মনে রাখবেন গোড়ায় যেন জল না জমে এবং এমন মাটি নির্বাচন করবেন যেটা ঝুড়ো হয়, গোড়ায় যেন জল ধরে না রাখে, অতিরিক্ত জল যেন শিকড়ের চারপাশে না থাকে, তাহলেই দেখবেন গাছ ভালো থাকছে। আর একটু মনে রাখবেন বসন্তকালে কিন্তু অনেক সময় রেড মাইটের আক্রমণ হয় এবং রেড মাইটের আক্রমণ হলে কিন্তু খুব দ্রুত এদের পাতা ঝরে যায়। তো এইটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। বসন্তের শুরুতে অবশ্যই পাতার তলাটা ভালো করে ঘন ঘন খেয়াল রাখবেন, 2 দিন অন্তর খেয়াল রাখবেন, কারণ যদি এই গাছটি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় আপনি যে অভিজ্ঞতার মুখোমুখি হবেন এবং আপনার যদি পুরনো গোলাপের প্রতি আকর্ষণ থাকে তাহলে এই গোলাপ কিন্তু আদর্শ। কারণ আমার এই গাছটির গড়ন, এই গাছটির কাঁটার গঠন, এই গাছটির ফুলের গড়ন, এই গাছটির ফুলের গন্ধ অনুভব করে মনে হয়েছে যে এটা কিন্তু খুব একটা মানে সম্প্রতি তৈরি করা হয়েছে এরকম গোলাপ নয়, বেশ পুরনো গোলাপ। এবং আমি যে কত রকমভাবে খোঁজ করার চেষ্টা করেছি গাছটির আইডি সম্পর্কে আপনারা ধারণা করতে পারবেন না। পাতা দিয়ে, গাছের ডাল দিয়ে, ফুলের গঠন দিয়ে, ফুলের ছবি দিয়ে, পাতার ছবি দিয়ে কোথাও আমি এই গাছটির কোনো আইডি জানতে পারিনি, হয়তো ভবিষ্যতে কখনো জানতে পারবো। তবে আমার দৃঢ় বিশ্বাস এই গাছটি কিন্তু সাম্প্রতিক যে সমস্ত গোলাপ তৈরি করা হচ্ছে সেই গোলাপের আওতার মধ্যে পড়ে না, এটা অবশ্যই পুরনো একটা গোলাপ। যাই হোক, খোঁজ কিন্তু বন্ধ করবেন না, আশা ছাড়বেন না। আমি যদি দীর্ঘ 5-6 বছরের প্রচেষ্টার পর যদি গাছটা বাঁচাতে পারি, আপনারাও এই গাছটির পরিচর্যা করতে পারবেন, বাঁচাতে পারবেন। এবং আমার মনে হয় এই গাছটি প্রত্যেকের বাগানে রাখা উচিত, প্রত্যেকের বাগানে। আমি যে কথাটা বলছিলাম ফ্লাশ অফ ফ্লাওয়ার্সের কথা, তো গাছটি মোটামুটি দেখবেন গরমের শুরুতে ফুল দেবে, বর্ষাকালে বৃষ্টি আসলে প্রচুর ফুল দেবে, ফুলের আকার ছোট হয়ে যাবে এবং তারপরে আবার শীতে ফুল দেবে। তবে একটা বিষয় বলে রাখি, গাছটি কিন্তু শীতের শেষের দিকে বা শীতের মাঝামাঝি সময় থেকে ফুল দেয়, মানে প্রথম দিকে কিন্তু ফুল দেবে না। কাজে আপনি চেষ্টা করবেন মোটামুটি ভালো মতো ঠান্ডা পড়ে গেলে তারপর প্রুনিং করতে,
তাতে গাছটিতে ডাইব্যাক কম আসবে বা ডাইব্যাক প্রায় আসবে না বললে চলে, টুকটাক আসতে পারে, সেটা আপনারা কেটে ছেটে বাদ দিয়ে দেবেন। তবে চেষ্টা করবেন শীতের মোটামুটি আপনি মাঝামাঝি বলবো না, ধরুন নভেম্বরের শেষ সপ্তাহে এই রকম সময় প্রুনিং করুন, দেখবেন গাছ খুব দ্রুত বেড়ে উঠছে এবং ফুল আসতে একটু সময় নেবে। ইনিশিয়ালি আপনি টুকটাক ফুল পাবেন, কিন্তু প্রকৃত ফুলের সৌন্দর্য আপনি মোটামুটি জানুয়ারি মাসের মাঝামাঝি বা শুরুর দিক থেকে আপনি পেতে শুরু করবেন। মানে যত শীত ইন্টেন্সিফাই হবে ততই গাছটির সৌন্দর্য বাড়বে এবং গাছে ফুল আসবে। এবং আমি দেখেছি যে শীতকালে যদি বেশি ময়েশ্চার বা আর্দ্রতায় গাছ পায় তাহলে কিন্তু অনেক সময় ফুলটি বল শেপ হয়ে যায়। এটা আমার আরও একটি গোলাপ আছে ক্লোতিলদে সুপার্ট, আমি গাছটি নিয়ে আলোচনা করেছি, তার লিঙ্কও আমি অবশ্যই শেয়ার করব। অসাধারণ গাছ, আরেকটি আমার অন্যতম পছন্দের গোলাপ, ওন রুটের গোলাপ আমি সংগ্রহ করেছি এবং ওন রুটের গোলাপই পাওয়া যায়, যদি পেয়ে যান তাহলে অবশ্যই সংগ্রহ করবেন। এবছর খুব একটা আসেনি, প্রত্যেক বছর আসে, পাটলুই নার্সারি তো প্রচুর আসে। যাই হোক, তো সেই গোলাপটির ওরকম বেশি আর্দ্রতা পেলে ফুলটি বল শেপ হয়ে যায়, অর্থাৎ ফুলটি বড় হবে, ওরকম কুঁড়ি অবস্থায় থাকবে, কুঁড়ি অবস্থায় ফুলটি বড় হয়ে যাবে এবং তারপর সেই অবস্থাতে শুকিয়ে যাবে, ফুলটি পুরোপুরি খুলবে না। তো এই গাছটিরও কিন্তু সেই টেন্ডেন্সি আছে, যদি অতিরিক্ত আর্দ্রতা পায়, যেমন আমি গাছটি প্রুনিং করার পর যখন নতুন ডালপালা বেরোতে শুরু করলো তখন রোজ রাত্রে আমি জল স্প্রে করছিলাম, ঠান্ডা জল দিয়ে স্নান করাচ্ছিলাম। তো তখন যে ফুলগুলো এলো সেই ফুলেও প্রচুর পরিমাণে জল গেছে এবং সেগুলো দেখলাম খুললো না, কয়েকটা ফুল তো নষ্ট হয়ে গেল এবং তারপরে কয়েকটা ফুল খোলার আগেই ওই বন্ধ হয়ে বল শেপ হয়ে নষ্ট হয়ে শুকিয়ে ঝরে গেল। তো তখন আমি বুঝলাম যে খুব একটা আর্দ্রতা পছন্দ করে না, সেই জন্য আমি এখন সপ্তাহে 2 দিন পাতায় জল দিই এবং পাতার নিচের দিকে জল দিই, যাতে রেড মাইটের কোনো আক্রমণ না হয় বা কোনো লার্ভা জাতীয় পোকামাকড়ের আক্রমণ না হয়। এবং তাতেই মোটামুটি পরবর্তী ফ্লাশে যে ফুলগুলো হলো, অর্থাৎ এখন যে ফুলগুলো হচ্ছে সেগুলোতে কিন্তু কোনো সমস্যা নেই এবং ফুলগুলো খুব সুন্দর করে বড় হয়ে উঠেছে। এবং আমি দেখলাম গত বছর ফুলের যে আয়তন বা আকার ছিল তার থেকে এবছর ফুলের আকারটা বেশ বড় হয়েছে। কাজে আমার মনে হয় গাছ যত ম্যাচিউরড হবে ফুলের আকারও তত বাড়তে শুরু করবে এবং মনে হয় ফুল দেখে আমার মনে হচ্ছে গাছ যথেষ্ট ভালো আছে, আনন্দের সঙ্গেই নিজেকে বড় করে তুলছে এবং আশা করছি ভবিষ্যতে গাছটি আরও ভালো মতো বড় হয়ে উঠবে। এবং গাছটি কেমন আছে, গাছটি কীরকম পারফর্ম করছে, অবশ্যই তার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমার মনে হয় আপনাদের প্রত্যেকের এই গোলাপটি সংগ্রহ করাটা উচিত। আমি সাধারণত ঔচিত্য অনুচিত্য নিয়ে খুব একটা মন্তব্য করি না, কিন্তু এই গোলাপের সৌন্দর্য এমন অনবদ্য, আমার মনে হয় আমাদের প্রত্যেক গোলাপ প্রেমীর কাছে অন্তত একটি গাছ রাখাটা বাঞ্ছনীয়। অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করুন এবং আমার দৃঢ় আত্মবিশ্বাস, আমি আবারও রিপিট করছি, আবারও পুনরাবৃত্তি করছি এই কথাটির, আমার দৃঢ় আত্মবিশ্বাস আপনারা সকলে এই গাছটি সংগ্রহ করতে পারবেন এবং একদিন না একদিন গাছটি নিশ্চয়ই পাবেন। এবং যখন পাবেন তখন অবশ্যই আমি যেভাবে বলছি সেভাবে পরিচর্যা করার চেষ্টা করুন, আপনারা বিফল হবেন না। আমার মতো আপনাদের এত সমস্যার সম্মুখীন হতে হবে না। আমি যেই দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে গাছটি পরিচর্যা করছি বা এত বিফলতার পর সফলতা পেয়েছি, সেই বিফলতার মুখোমুখি আশা করছি আপনাদের হতে হবে না। ভালো থাকবেন সবাই।